দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দে অখণ্ড বাংলাদেশের দিনাজপুরের বালিয়াডিঙিতে লেখকের জন্ম। আদিনিবাস বরিশালের বাসুদেবপুরের নামচিরা গ্রামে। লেখকের প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেন তিনি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ডক্টরেট ডিগ্রি লাভ করে তিনি অধ্যাপনাকেই পেশা হিসেবে বেছে নেন। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। প্রথমে কবিতার দিকে মন থাকলেও পরবর্তীকালে তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক প্রভৃতি রচনা করেন। সাহিত্য কীর্তির জন্য 1946-এ আনন্দ পুরস্কার এবং 1968-তে বসুমতী পত্রিকা থেকে বিশেষ সম্মান তিনি পান। পাঠ্য গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্ন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। গল্পটি 2 পর্বে ভাগ করে নিয়েছি। এখন প্রথম পর্বের সহজ ব্যাখ্যা করছি। স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক। আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে। তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। গল্পের বক্তা বা কথক সুকুমারের স্কুল জীবনে অঙ্কের এক অসাধারণ শিক্ষক ছিলেন। মনে হতো যেন পৃথিবীর সব অঙ্কই তাঁর জানা। কঠিন কঠিন সব অঙ্কগুলো ব্ল্যাকবোর্ডে ঝড়ের গতিতে সমাধান করে দিতেন এবং অঙ্ককে যেন ছবির মতো করে সাজিয়ে দিতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না। মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। গল্পে একটি মেট্রিকুলেশন স্কুলের অঙ্ক শিক্ষকের শিক্ষণ পদ্ধতি ও শাস্তির কথা বলা হয়েছে। মাস্টারমশাই অঙ্কে ছিলেন ভীষণ পারদর্শী। পৃথিবীর সমস্ত অঙ্ক তার যেন মুখস্থ। ছাত্রদের মনে হতো বোর্ডে সব অদৃশ্য অক্ষরে অঙ্ক কষাই আছে, আর তিনি তাতে খড়ি বুলিয়ে যাচ্ছেন। এই জন্য তার প্রতাপও বেশি। অঙ্কে 100 পাওয়া ছেলেরাও তার ভয়ে তটস্থ। অঙ্ক না পারলে প্রচণ্ড চড় কষাতেন তিনি, কিন্তু কাঁদার জো পর্যন্ত থাকতো না। পুরুষ মানুষের অঙ্ক না পারাটা তার কাছে একটা লজ্জার বিষয়। যে ছাত্র অঙ্ক পারত না, সেই ছাত্রের পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন বলে তিনি হুমকি দিতেন। তাও উনি পারতেন। ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। মাস্টারমশাইয়ের চড় খেলে কাঁদার কারোর উপায় ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই তিনি ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। তিনি মনে করতেন পুরুষ মানুষের অঙ্ক না জানাটা খুবই লজ্জার ব্যাপার। অঙ্ক না পারলে ছাত্রদের তিনি স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন বলে হুমকি দিতেন। এই কারণে বক্তার মনে হতো এ কাজ তার পক্ষে অসম্ভব নয়। তারই আন্দাজ তিনি পেয়েছেন
তার ওই চর থেকেই। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। মাস্টারমশাই তার ছাত্রদের বলতেন, প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না তার সেই বাড়িতে প্রবেশ নিষেধ। ঠিক একই কথা নাকি লেখা ছিল স্বর্গের দরজাতেও। সুতরাং ছাত্ররা যদি সেখানে যেতে চায় তাহলে অঙ্ক অবশ্যই শিখতে হবে। এ বিষয়ে গল্পকথক বলেন, মাস্টারমশাইয়ের স্বর্গের খবরটা কোথা থেকে সংগৃহীত তা তিনি জানেন না। প্লেটো সংক্রান্ত খবর নিয়েও তারা কোনো দিন মাথা ঘামাননি। তারপর যে স্বর্গে গেলে জ্যামিতির এক্সট্রা বা স্কয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে তার চেয়ে লক্ষ যোজন দূরে থাকাই অনেক বেশি নিরাপদ। মেট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাস করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। মেট্রিক পাস করার পরও অঙ্ক এবং মাস্টারমশাইয়ের কাছ থেকে রেহাই পেলেও অঙ্কের ভীতি লেখকের মন থেকে মুছল না। এই ভীতি এমনই প্রবল যে তিনি স্বপ্ন দেখেন পরীক্ষার ঘন্টা পড়ার মুহূর্ত এবং তার অঙ্ক মিলছে না। ওদিকে সেই শিক্ষক গার্ড দিচ্ছেন, তার সামনে এসে দাঁড়াচ্ছেন আর তার চোখ দিয়ে আগুন ঝরছে। দাঁতে দাঁত ঘষে কিছু বলছেন সম্ভবত, আর তখনই বক্তা জেগে উঠে দেখেন ফ্যানের হাওয়াতেও তিনি ঘেমে নিয়ে গেছেন। ঘুম ভাঙার পর নিজের চেনা ঘরকে দেখে গল্পকথকের স্বস্তি বোধ হতো আর তৃপ্তির সঙ্গে মনে হতো এখন আর তাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, কারণ এখন তিনি কলেজে বাংলা পড়ান। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম, লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাঁদের বিশেষ পাত্তা দেননি। অতএব একদিন একটি অনামী পত্রিকার পক্ষ থেকে ফরমাশ আসে, গল্পের কথককে তার ছেলেবেলার গল্প লিখতে হবে। কিন্তু বক্তা লেখক হিসেবে খুবই সামান্য একজন ব্যক্তি, তাই তার গল্পে কারো কোনো কৌতূহল থাকবে বলে তিনি মনে করেন না। তাছাড়া তার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা নেই যে আসর করে তা কাউকে শোনানো যেতে পারে। যারা খুব বড় বা নামী লেখক তাদের লেখাই সাধারণত নামী পত্রপত্রিকায় বেরোয়। তাছাড়া তারা ভালো সম্মান আর দক্ষিণাও পায়।
সেই সব পত্রিকার চাহিদা মেটাতে গিয়ে লেখকরা কোনো অনামী কাগজে এবং কেউ কেউ কম দক্ষিণায় লিখতে চান না। এমন লেখকরা তাই ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ প্রমুখ আখ্যায় আখ্যায়িত। এই রকম কোনো ছোট বা অনামী পত্রিকার সম্পাদক তখন বাধ্য হয়ে স্বল্প পরিচিত বা নতুন লেখকের লেখা চান। দাম গল্পের লেখক তাই বুঝতে পেরেছেন তিনি যে পত্রিকায় লেখা দেবেন সে পত্রিকার সম্পাদক নামী লেখক না পেয়ে তাকেই বেছে নিয়েছেন। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। গল্পকথক ভাবলেন তিনি নির্ভয়ে লিখবেন, কারণ ভালো লেখকদের ভালো লেখা না হলে সম্মান হারানোর ভয় থাকে, কিন্তু তার সেই রকম কোনো চিন্তা নেই। এছাড়া এই কাগজের পাঠকও খুব বেশি নেই। ঘরোয়া গল্পের মতো লিখলেই হবে, যেহেতু পদমর্যাদার ব্যাপার নেই। সুতরাং তিনি কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলেন। মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। লেখকের লেখার বিষয় ছিল তার স্কুলের মাস্টারমশাই। তবে সেই গল্পে গল্পকার কিছু কল্পনার খাদ মিশিয়েছিলেন। দ্বিতীয়ত, শিক্ষকের শাসন পীড়ন বা নিয়মনীতির বিপরীতেও কিছু কথা লিখেছেন। অর্থাৎ অহেতুক তাড়নায় শিক্ষা দিতে গেলে গাধা কখনোই ঘোড়া হয় না, বরং গাধার মৃত্যু হয়। এর প্রমাণ লেখক নিজে। মাস্টারমশাই এত শাসন করে গল্পকথককে অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলেন সব ভুলে গেছেন। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। গল্পকথক বর্তমানে কলেজের অধ্যাপক এবং সামান্য লেখক। তাই পেশাগত জীবনে তিনি উপলব্ধি করেছেন কোনো শাসন পীড়নের মধ্য দিয়ে ছাত্রদের শিক্ষা দেওয়া বৃথা। তাতে গাধা ঘোড়া না হয়ে গাধাই থাকে, এতে কিছুই লাভ নেই। তাই তার মাস্টারমশাই এভাবে শিক্ষা দিতে গিয়ে বক্তাকে কিছুই দিতে পারেননি। এই কারণে তাকে নিয়ে গল্প লিখে যখন 10 টাকা দক্ষিণা সম্মান হিসেবে পান, তখন তিনি মনে করেন এইটাই তার মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া নগদ লাভ। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। তারপর আরও অনেক দিন পার হলো, লেখক তার এই লেখার কথা এবং মাস্টারমশাইয়ের কথা ভুলে গেলেন। বয়স বাড়ায় নিজের শরীর ও নিজের বিভিন্ন সমস্যা নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে নিজের জীবনের স্মৃতির কথা মনে করবার মতো সময় বা অবসর পর্যন্ত তিনি পান না। প্রিয় ছাত্রছাত্রীরা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটির প্রথম পর্বের সহজ ব্যাখ্যা তোমরা শুনলে।
দ্বিতীয় পর্বে গল্পটি শেষ হবে। তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।